আজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু একই সঙ্গে এটাও জানিয়েছেন যে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে দেওয়া সহায়তা প্রকল্প আগামী মাস থেকে বন্ধ করা হবে। কি বলেছেন এই বিষয়ে অগ্নিমিত্রা পাল, শোনাবো প্রথমে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, অর্থাৎ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে সমস্ত ভাতা এতদিন ধরে দেওয়া হতো, যেরকম ইমাম, মুয়াজ্জিম সহ সমস্ত ধর্মীয় ভাতা এবার পরের মাস থেকে বন্ধ করা হলো এবং একই সঙ্গে দীপক শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে সমস্ত সহায়তা প্রকল্প এতদিন ধরে রাজ্যে চলছিল, আগামী মাস থেকে সেই সমস্ত ভাতা বন্ধ করা হচ্ছে। এ মাসে তারা পাবেন, কিন্তু আগামী মাস থেকে এই সমস্ত সহায়তা প্রকল্প বন্ধ করা হচ্ছে জানালেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অর্থাৎ ইমাম, মুয়াজ্জিম সহ সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ হচ্ছে আগামী মাস থেকে। একই সঙ্গে 1 জুন থেকে অন্নপূর্ণা প্রকল্পের অনুমোদনও দেওয়া হচ্ছে। বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের যাতায়াতে অনুমোদন। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাই এবার অন্নপূর্ণা ভান্ডার পাবেন জানালেন রাজ্যের মন্ত্রী। আপনারা জানেন দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর আজ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর ঘোষণা করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামোর জন্য 7ম রাজ্য বেতন কমিশনের গঠন করা হলো। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্ণা মঞ্চ ছিল সেখানে আমরা রয়েছি এবং এই যে 7ম বেতন কমিশন গঠন করা হয়েছে তাই নিয়ে তাদের কি বক্তব্য আমরা সেটা শুনে নেব। এখানে তারা রয়েছেন, কি বলবেন আজকে, কি বক্তব্য আপনার? দেখুন, আমরা এখানে আজকে 1208 দিন ধরে বসে আছি। বর্তমান যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন বারবার আমাদের মঞ্চে এসছেন, আমাদের যে দাবির সঙ্গে তিনি সহমত পোষণ করেছেন এবং বলেছিলেন, কথা দিয়েছিলেন যে প্রথম ক্যাবিনেটেই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। আজকে সরকার কি ঘোষণা করেছে আমি অতটা জানিনি। যদি 7ম পে কমিশন গঠন হয় এটা আমাদের দাবি ছিল এবং সেন্ট্রালের 8মের সাথে আমাদের 7ম যোগ করে কেন্দ্রীয় হারে ডিএ আমরা পাবো। আমরা আশা করি যে সেন্ট্রালিভাবে এটাকে অর্ডার হিসেবে পাস করা হোক, যাতে রাজ্য সরকারের কর্মচারীদের আর রাস্তায় না বসতে হয় ডিএ নিয়ে। কি বলবেন আজকে এই 7ম বেতন কমিশনের কথা, কি বলবেন? আমরা ইতিবাচকভাবে ব্যাপারটাকে দেখছি, কারণ হচ্ছে 2026-এর জানুয়ারি থেকে নতুন পে কমিশন হবার কথা, যেটা কেন্দ্রীয় সরকার অলরেডি 1 বছর আগে গঠন করেছে এবং সেই পে কমিশন শেষের মুখে খুব তাড়াতাড়ি পাবলিশড হবে। সেখানে আমরা দীর্ঘদিন ধরে এই 3 বছর ধরে দাবি করে আসছিলাম। বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী আমাদের কাছে আশ্বাস দিয়েছিলেন যে আমরা এলে প্রথম 45 দিনের মধ্যে আপনাদের পে কমিশন করব। তার একটা ধাপ আমরা এগোলাম। পে কমিশন তো আমরা পেয়ে যাইনি, কিন্তু ধাপ সরকারের যে ইতিবাচক মানসিকতা পরিবর্তন হয়েছে তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। কর্মচারী মহলে আজকে ডিএ নিয়ে একটা ছিল যে আজকে কিছু ঘোষণা হবে, আশার আলো এটাই ছিল, কিন্তু তাদের এজেন্ডাতে আজকে ছিল না, তাই তারা করতে পারেনি। আমরা আশা করছি যে উনি যেই কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো রাজ্য সরকার রাখবে। কি বলবেন? অবশ্যই সাধুবাদ জানাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আজকে যে পে কমিশন গঠন হলো, বিগত দিনে দীর্ঘদিন ধরে আমরা এই দাবিটা করে আসছি এবং বকেয়া ডিএ এবং কারেন্ট ডিএ, সেই ডিএ নিয়ে আমরা আশাবাদী রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। কোনো দিনও হয় না দায়িত্বে এসছে রাজ্য সরকার, কিন্তু এর মধ্যেই যে আজকের যে এই যে ঘোষণা, সেটা কর্মচারী শিক্ষকদের পক্ষে একটা বিশাল একটা জয়। এখানে আরও অনেক সদস্যই রয়েছেন। আপনারা বহুদিন ধরে আন্দোলন করছেন, আপনারা অভিযানে অংশ নিয়েছেন, আজকে নতুন সরকার সে ঘোষণা করলো, কি মনে করছেন আপনারা? না, আমরা তো যে কথা আমাদের এখানে বিরোধী দলনেতা হিসেবে বর্তমান মুখ্যমন্ত্রী বারবার বলে গেছিলেন যে উনি যে প্রথম ক্যাবিনেট মিটিং করবেন, পূর্ণ ক্যাবিনেট মিটিং, সেখানে প্রথম এজেন্ডাই থাকবে যে
সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার বিষয়, যেটা এখন 42% 2016 রোপা অনুযায়ী এবং 2009 রোপা অনুযায়ী যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে যে টাকাটা দিতে হবে। এবং উনি গত সপ্তাহে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং গত সপ্তাহে উনি বলেছেন, গত সপ্তাহে যে ওনার মিটিং ছিল সেখানে ক্যাবিনেটে বলেছিলেন এই যে আমরা আগামী সপ্তাহে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে আজকে যে মিটিংটা হবে 18 তারিখে সেই মিটিংয়ে মহার্ঘ ভাতা বিষয়ে ঘোষণা থাকবে। কিন্তু আজকে আমরা শুনলাম যে সরকারের যিনি মুখপাত্র তিনি আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে এই ডিএর বিষয়টা এজেন্ডাতেই নাকি ছিল না। তো এটা তো আমাদের পক্ষে আমরা মানে ভাবতেই পারছি না যে এরকম মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও কেন এটাকে এজেন্ডায় রাখেন। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন এই উদ্যোগকে। আমাদের অপর প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন, মনোজের সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। মনোজ, ভাস্কর বাবু তিনি কিভাবে দেখছেন? সপ্তম রাজ্য বেতন কমিশনের গঠন হলো এবং মন্ত্রী জানিয়েছেন ডিএ নিয়ে পরে আলোচনা করা হবে। তাই দেখো, সরাসরি ভাস্করদার কাছে যাবো। আমার পাশেই বসে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এখন তো পূর্ণাঙ্গ ক্যাবিনেট তৈরি হয়নি। বলছি যে এই যে আজকে যে সিদ্ধান্ত হয়েছে এটা কিভাবে দেখছেন সপ্তম রাজ্য বেতন কমিশন? দেখুন, মানে সিদ্ধান্ত বলতে এখনো তো পূর্ণাঙ্গ মানে ক্যাবিনেট তৈরি হয়নি, একটা মেকশিফট ক্যাবিনেট বলতে পারেন, সেটাকে নিয়ে কাজ চলছে। সুতরাং আগের দিনে তারা বলেছিলেন যে ডিএর বিষয়টা পরবর্তী ক্যাবিনেটে থাকবে, আজকে বললেন যে না, সে এজেন্ডার মধ্যে ছিল না। আমরা ধৈর্য ধরছি, কারণ দীর্ঘ 15 বছর কর্মচারীরা বিভিন্ন বঞ্চনার মধ্যে দিয়ে গেছেন এবং সেই বঞ্চনার সহ্য করতে করতে একটা ধৈর্যের জায়গা তৈরি হয়েছে এবং আমাদের কর্মচারীদের একটা অসাধারণ প্রচেষ্টার পরে এই যে গত সরকারের বিদায় হয়েছে, সেটা বর্তমানে যারা এসছেন তারা মনে হয় সেটা ভুলেও যাবেন না আর কি। 4 দিন মাঝখানে পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের হদিশ কিন্তু পাওয়া যায়নি। একাধিক সিসিটিভি ফুটেজ কিন্তু পাওয়া গিয়েছে কিভাবে জানলা দিয়ে পালিয়ে গিয়েছেন বিধায়ক। কিন্তু এবার বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডল সহ মোট 5 জনকে পুলিশ গ্রেফতার করলো। একই সঙ্গে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, এই অর্ঘ্য মণ্ডল এবং বাকি যে 5 জন, এদের ঠিক কি পরিচয়, এদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, যেমনটা জানা যাচ্ছে বিধায়ক দিলীপ মণ্ডল তার বাড়িতে যেদিন তল্লাশি অভিযান হয় সেই তল্লাশি অভিযানের পরে বেশ কিছু ইনফরমেশন ইনপুট পুলিশের হাতে উঠে আসে। সেই ইনপুটের উপর ভিত্তি করেই পুলিশ যখন গোটা বিষয় ট্র্যাক করতে শুরু করে, দেখা যায় যে দিলীপ মণ্ডল অর্থাৎ বিষ্ণুপুরের দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যখন পুলিশ যায় সেখানে জানলা টপকে পালিয়ে যায় দিলীপ মণ্ডল। কিন্তু তার বাড়িতে যে তল্লাশি অভিযান, সেখান থেকে যে ইনপুট, সেখান থেকে জানতে পারে পুলিশ যে দিলীপ মণ্ডলের ছেলে অভিক মণ্ডল ওরফে অর্ঘ্য, সে হচ্ছে দলবল নিয়ে বকখালি এলাকায় সেখানে কিন্তু গেছে, একটা হোটেলে উঠেছে এবং সেখান থেকে তারা একটা গাড়ি নিয়ে ডায়মন্ড হারবার থেকে আসছিল তখন একটা 4 হুইলার গাড়ি, সেই গাড়িকে পুলিশ যখন আটকায় ডায়মন্ড হারবারে, তখন বিধায়ক পুত্রর কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং 4 রাউন্ড গুলি উদ্ধার হয় এবং তার সঙ্গে আরো 4 জন ছিল। সেই মোট 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে বিধায়ক পুত্র কি জন্য গেছিল, কোথায় গেছিল, কি উদ্দেশ্যে এরকম ভাবে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিল, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখতে চাইছে এবং সেই জন্যই অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বিধায়ক পুত্রের বিরুদ্ধে এবং তাকে যেমন গ্রেপ্তার করে তার 4 সঙ্গীকেও, তারা যারা গাড়িতে ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্তদেরকে আগামীতে নিজেদের হেফাজতে নিয়ে কাস্টাডিতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাবেন তদন্তকারীরা, তেমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।